বাসনার যে কথা সেই কাজ। এবার নিশ্চিন্ত সুখে রাখবে বোনকে, আনন্দের হাট বসাবে। 7 দিনের মধ্যে পরাণ চাটুর্যের ভিটের চেহারা সত্যি বদলে গেল। আগাছা উপড়ে তকতকে করা হলো গোটা এলাকা। পরের ঘর দুটোরও খড় ছানি নতুন করে দেওয়া হলো। শেষের ঘরে, অর্থাৎ চারুবষ্টমী বা মন্টি যে ঘরে থাকতো সেই ঘরে গান বাজনার আসর বসলো। অনেক বেশি ঘটা করে, অনেক বেশি জাঁকজমক করে। গায়ের রসিকজনেরা এসে হুমড়ি খেয়ে পড়ল আবার। সূর্য হালদার এলেন। নামের আসরটাকে পাকা আসর করার জন্য বাসনার হাতে গোপনে বেশ মোটা টাকাই দিলেন তিনি। দেবার সময় নাতনির সাথে রসিকতাও করলেন একটু। আসর বসলেই বাসনা সাহাকেও টেনে নিয়ে যায়। সাহা এখনো গান গায়নি একদিনও। চিত্রার্পিতির মতো বসে থাকে সে, চেয়ে চেয়ে দেখে। বাসনাকে দুলে দুলে গান গাইতে দেখলে কেন জানি চারুবষ্টমীর কথা মনে হয় তার। গান বাইবার জন্য বাসনা সাহাকে জোর করে কিছু বলে না। এসে যে বসে, এইতেই সে খুশি আপাতত। বাসনার চোখ খুলেছে। সাহার বসাটুকুরি দাম কত সেটা সে চারদিক একবার চোখ চালিয়েই উপলব্ধি করতে পারে। দিন যায়। বাসনার নতুন মানুষটি যে সত্যি গুণী তাতেও আর সন্দেহ নেই সাহার। কোথা থেকে যে অল্প বয়সী সুশ্রী মেয়ে আসছে আরও ঠাউর করে উঠতে পারে না। বাসনা বলে, আঁকড়া পাকা করতে হলে যে অনেক মেয়ে চায় রে। আমি একা গাইলে হবে না তুই একা গাইলে হবে? দেখলি না, একজন চোখ বুঝলেই তো আঁকড়া জঙ্গল। সেই সব মেয়েদের জন্য রাতারাতি ঘর করে দেওয়া হয়েছে একটা করে, পাশাপাশি লাগালাগি ঘর সব। আসরের ঘরটাকে 4 গুণ বড় করা হয়েছে। বাসনার সঙ্গে অন্য মেয়েরাও গায়। সেসব মেয়েদের কাছে অবশ্য বাসনা কড়া মেজাজের কর্ত্রী, কিন্তু তার থেকেও অনেক কড়া মেজাজের মানুষ বাসনার নতুন মানুষ। তারা ভয় করে তাকে, সমীহ করে। সে তাদের সুখ স্বাচ্ছন্দ্য দেখে, দরকার হলে শাসনও একটু আধটু করে। বাইরের পুরুষ মানুষ কোনো মেয়ের সঙ্গে নিভৃতে আলাপ করতে চাইলে বা নিরিবিলিতে গান তো শুনতে চাইলেও মাসুল গুনে দিতে হয় বাসনার হাতে। আঁকড়ায় যত টাকা ওঠে তারও পায় পয়সা অবধি বাসনার হাতের মুঠোয়। চুনি গায়ে রসের বান ডেকেছে। 5 গা ভেঙে লোক আসছে পরাণ চাটুর্যের ভিটের আখড়ায়। এমন হলো মাত্র 2টি মাসের মধ্যেই। তবু মন ওঠে না বাসনার নতুন মানুষের। তার চাপা ক্ষোভ চাপা থাকে না সব সময়। চাঁদের হাটে সব থেকে সেরা চাঁদটি দিনের পর দিন যদি আসরে গিয়ে শুধু বোকার মতো বসেই কাটায়, রসের আসরে উল্টে যে টান ধরে তাহলে। বিশেষ করে প্রায় সবাই যেখানে জানে ওই মেয়ে গাইতে বসলেই কোন বন্যার বাঁধ ভাঙে। বাসনার নতুন মানুষ সেটা অবশ্য দেখেও নি, শুনেও নি। কিন্তু সে তো শুধু নতুন মানুষই নয়, গুণী মানুষ। সে অনুমান করতে পারে। পারে বলেই অসহিষ্ণু হয়ে উঠছে দিনকে দিন। নাচতে নেমে ঘোমটা বরদাস্ত করার লোক নয় সে। লোকের আশার উপর আর ধৈর্যের উপর কত আর মাসুল চড়ানো যায়। তার উপর সূর্য হালদার একাধিক দিন টিপে দিয়েছেন তাকে। মেয়েটাকে যে করে হোক গানে বসিয়ে দাও, দেখবে আসরের ভুল বদলে যাবে। মেয়েটা অনেক দাগা খেয়েছে। ওই মুখ করে আসরে বসে থাকলে লোকের যে সে কথা মনে পড়ে যায়। আনন্দের হাটে দুঃখের ছায়া পড়ে হে। বলাই দাস, অর্থাৎ বাসনার নতুন মানুষটি সুখ দুঃখের মর্ম অতটা বোঝে না। মেয়ে মানুষ বিগড়লে কিভাবে তাকে শাসন করতে হয়, সব বশে আনতে হয়, তার স্থূল রীতিটা তার ভালোই জানা আছে। বিশেষ করে যে মেয়ে মানুষের সঙ্গে তার চাঁদের হাটের কারবার। শোকের বিলাস ঘুচিয়ে সাহাকেও রসের আসরে নামানো যায় কি না সেই চেষ্টাটা সে করে দেখতে পারত। কিন্তু বাসনা রাজি হয় না। বললেই বলে, না না, ওকে জানো না, ওভাবে হবে না, যাক 2 দিন। 2 দিন করে অনেক দিনই গেল। বলাই দাসের অসহিষ্ণুতাও বাড়তে লাগলো। তাকে নিয়ে যে দিদির সঙ্গে একটা খিটিরমিটির চলছে লোকটার সাহসী আভাস পায়। তাকে দেখলেই লোকটার মুখটা রূঢ় হয়ে ওঠে কেমন। আর দিদিও এক এক সময় তিক্ত হয়ে তার সামনেই ওকে বলে, আর কতকাল এভাবে কাটাবি বলতো? এত শোকের ঘটা আর কি হলো তোর? সবাই যে বিরক্ত হয়ে উঠেছে। কতদিন আর আমি তোকে এভাবে আগলাবো? আগলাতে খুব বেশি দিন হলো না। হঠাৎই একদিন আড়মোড়া দিয়ে ঘুম ভাঙল যেন সাহার। আরও মেয়ে এসেছে, আরও ঘর উঠেছে, কিন্তু ওর মতো কে? এত মেয়ে থাকতেও দিদি কেন ওকে ঠেলে নিয়ে যায় তা কি সে বোঝে না? ও নিজে এমন ঝিমিয়ে কাটাচ্ছে কেন?
ও যদি আগুন, এই পুরুষ জাতটাকে দগ্ধাতে না পারলে কেমন আগুন সে! এত রাগ সাহার আর কার উপর? সাহা জাগলে তবে তো আগুনের দাহিকা শক্তি। সেই রাতের আসরে নতুন করে আনন্দের বান ডেকেছিল। চাঁদ ভেঙে পড়েছিল আর চাঁদনির বৃষ্টি হয়েছিল। সূর্য হালদারের শিথিল দেহ ঘন ঘন দুলেছিল। রসিকজনের হৃৎপিণ্ডে দোলা লেগেছিল। বলাই দাসের দু চোখ নীরব উল্লাসে চকচকিয়ে উঠেছিল। শুধু বাসনা ছাড়া আগ্রার আর সব মেয়েরা বিস্ফারিত চোখে চেয়ে চেয়ে দেখেছিল, কি নেই তাদের তাই উপলব্ধি করছিল। গান গেয়ে সাহা নিজের ঘরে চলে এসেছিল। পরাণ চাটুর্যের ওই প্রথম ঘরটায় সাহা একাই থাকে। বাসনা তার নতুন মানুষের সঙ্গে উঠোনের এধারে পরের ঘরটায় থাকে। সাহার পেছনে বাসনাও উঠে এসেছিল। ঘরে এসে জড়িয়ে ধরেছিল তাকে। পাগলের মতো হেসেছিল হি হি করে। তারপর তার মুখের দিকে চেয়ে তারও এক ঝলক আগুনের মতোই মনে হয়েছিল সাহাকে। চাঁদের হাটে জোয়ার লেগেছে। সে জোয়ারে ডুবলে মরণ, না ডুবলে দ্বিগুণ মরণ। সাহাকে এখন আর আগেভাগে গাইতে দেয় না বাসনা। ওর গান হয়ে গেলে আর আসর জমে না, গান হয়। বাসনা আর অন্য মেয়েরা আগে একটা দুটো পালা গেয়ে নেয়, তারপর সাহা আছে। আগেভাগে এসে বসে থাকে না। সময় হলে তার ডাক পড়ে। রসিকজনেরাও তাই যায়। আগে অন্য গান, পরে সাহার গান, মধুরে সমাপ্তি। বাসনাও অবাক হয় মাঝে মাঝে। এমন গান আর এমন ঢং সাহা শিখল কবে, শিখল কখন? শিখেছে অবশ্য বিনয় কেষ্টর কাছে, সেই গানের গুরু তার। কিন্তু গানই তো সব নয়। গানের সঙ্গে ওই ভরা যৌবন যেন বেটে গুলে মিশিয়ে দিতে পারে মেয়েটা। সাহা গাইতে বসলে বয়সের দাবিতে এক ঠেলে ওকে সরিয়ে সকলের কাছে এসে বসেন সূর্য হালদার। দেখে হাসে সকলে। বুড়োর কাণ্ড দেখে কেউ কিছু মনে করে না। হাসে সাহাও। ভুরুকুচকে এক একদিন যেন তারই উদ্দেশ্যে গানের ডালি সমর্পণ করে সে। কি ভরসায় আসো হে কাছে, না জানি মরমে কি ভাব আছে। কি গুণ দেখিয়ে সঘনে চাও, হাতে কি চাঁদের পরশ পাও। হাহা করে হেসে ওঠে সকলে, তারিফ করে। তারপর সতৃষ্ণ নয়নে অপেক্ষা করে। চাঁদের পরশের আশায় সূর্য হালদার হাত এক একবার বাড়িয়েই ফেলেন। আবারও হাসির রোল ওঠে। সাহা যেন নিজের রহস্য ফাঁস করে দিয়ে নিরাশ করতে চায় তাকে। আমি যাব দক্ষিণে, রব পশ্চিমে, পূর্বমুখে কথা কব গো। আমি গোপন পীড়িতি গোপনে রাখিব, কাটাবো মনে সুখে গো। কিন্তু একলা যখন থাকে, মাঝে মধ্যে অন্যমনস্ক হয়ে পড়ে সাহা। দিদির কাছে তার জন্য কত গোপন আবেদন নিবেদন আসে সে টের পায়। দিদি নিজেই হাসতে হাসতে বলে যেন কত অসম্ভব প্রস্তাব। কিন্তু সেই হাসির আড়ালে দিদির লোভের মূর্তিটা সাহা দেখতে পায়। তাকে উস্কেও দেয় এক এক সময়। আমার কাছে পাঠিয়ে দিস, দেখব কত পয়সার মুরদ। দিদি ইনিয়ে বিনিয়ে বলে, পয়সার দিকে কি তোর নজর আছে? পয়সা চাইলে নিজেকে সোনা দিয়ে মুড়ে রাখতে পারতিস এতদিনে। সে বুদ্ধি তোর থাকলে তো আমি শুধু ভেবে মরি। দিদির প্রস্তাব যে আরও এগোবে সাহা সেটা সহজেই অনুমান করতে পারে। সেই জন্য ভাবে না, এই যৌবনের ভোজে কেউ না কেউ তো এসেইছে, আরও কেউ আসবে, তার জন্য ভাবনা কি? পুরুষ জাতটাকে দগ্ধাবে বলেই তো তার আসরে নামা। কিন্তু অন্যমনস্কতা সেই কারণে নয়। সারি সারি ঘরগুলোর দিকে চেয়ে একটা অবাঞ্ছিত অনুভূতি উকিঝুঁকি দেয় সাহার। গোটা 15 ঘর হয়েছে এখন। জনা 15 মেয়ে এসেছে কম করে। কিন্তু এটা কি এলাকা, কি নামের! 24 বছর বয়স হতে চলল সাহার। এক অমোঘ আকর্ষণে 18, 20, 22 বছরের ছেলেগুলো আগ্রার আশেপাশে ঘুরে বেড়ায় সর্বদা। আসরের সময় বাইরে ভিড় করে। যার পয়সার জোর আছে সে ভিতরে আসে। পয়সা যার নেই সেও যেমন করে হোক পয়সা সংগ্রহ করে কাছে আসতে চায়। সাহা দেখেছে, নিষ্পাপ চোখের পাতায় পাপের আগ্রহ দেখেছে। এসব চিন্তা সাহা ঝেড়ে ফেলতে চায় মন থেকে, তবু সব সময় পেরে ওঠে না। ঘরের আসরে কুলোয় না এখন। ঘরে আর কজন ধরে? ভিড় আর ভিড়ের বিশৃঙ্খলা বাড়ছেই বাড়ছে। ঘর ভেঙে চাতাল করতে হলো। বাইরের অর্ধেক লোকের অন্তত ভেতরে ঠাঁই হওয়া দরকার। বলাই দাসের পাকা হিসেব, পাকা পরামর্শ। বাসনা তার কথা মতো চলছে, চলে ঠকছে না। আখড়ার অন্য মেয়েরা সাহার ধারে কাছে ঘেঁষতে ভরসা পেত না খুব। তাদের কড়া মেজাজের কর্ত্রীর এমন আদরের আর এমন গুণের বোনের দেমাক কেমন কে জানে।
বেশ কিছুদিন তফাতে ছিল সাহা, কিন্তু শেষে সেই ডেকে ডেকে কথাবার্তা কইতে লাগলো সকলের সঙ্গে। কোথা থেকে এলো তারা, কেমন করে এলো জানার আগ্রহ, তাদের ঘরের কথা মনের কথা শোনার আগ্রহ। সবারই প্রায় এক অভিযোগ, তাদের পুরুষদের অত্যাচার আর অবিচার এই পথে ঠেলে দিয়েছে তাদের। কে কেমন করে ঘর ভেঙে এসেছে, কার পুরুষকে কে কতটা আক্কেল দিয়ে আসতে পেরেছে, সাগ্রহে সেই সমাচারও শুনিয়েছে তারা সাহাকে। পুরুষ শত্রু, পুরুষকে পতঙ্গের মতো পোড়াতে পারলে সাহার সব থেকে বেশি আনন্দ। প্রতি সন্ধ্যায় চাতাল ভেঙে যে পুরুষের দঙ্গল পুড়তে আসে, সাহা তাদের চেয়ে চেয়ে দেখে। পোড়ানোর মত্ততা দিনে দিনে বাড়ছে, দাহিকা শক্তি বাড়ছে। তবু যে মেয়েগুলো ঘর ভেঙে এসেছে, আপন পুরুষ বর্জন করে এসেছে, তাদের কেন যে একটু ভালো লাগে না সাহার, নিজেই বোঝে না। তাদের দেখলেও কেন জানি গা জ্বলে, বিতৃষ্ণায় মুখ ফেরাতে ইচ্ছে করে। এদেরই মধ্যে যে মেয়েটিকে ভালো লেগেছে সাহার, তার জীবন বৃত্তান্ত আবার বিপরীত। ভেতরে ভেতরে আজও সে এক পুরুষের জন্যই কাঁদছে। নাম কমলা, মুখখানা যেমন মিষ্টি স্বভাবটিও তেমনি। গানও মন্দ করে না, সাহার সঙ্গে অবশ্য তুলনা হয় না। কিন্তু বাসনার পরে গানের আসরে তার জায়গা। বছর 22-23 বয়স, আরও কম দেখায়। বছর দুয়ের একটি মেয়ে আছে, ফুটফুটে মেয়ে। সন্তানসহ এই একজনেরই এক আখড়ায় জায়গা হয়েছে। সাহার সঙ্গে কমলার বেশি ভাব হয়ে গেছে তার একরত্তি মেয়েটার জন্যই। প্রায় মেয়ে শুদ্ধ মাকে ঘরে ডেকে পাঠাতো সে। পুরুষের ঘর ভেঙে আসার মতো গর্ব করে বলার কিছু নেই কমলার, তাই ভরসা করে বলেওনি নিজে থেকে। সাহা কেমন করে জানে তার চাপা বেদনার দিকটা অনুমান করেছে, কথায় কথায় সেই সব কথা বার করে নিয়েছে। রসিক দাসের নাতনি কমলা, মস্ত আগ্রা ছিল রসিক দাসের। কত লোকে ভক্তি শ্রদ্ধা করত, নাম শুনলে মাথা নোয়াতো। আগ্রায় অনেক লোক আসতো, আর তাদেরই মধ্যে অনেকের মন জানতো কমলা। কিন্তু কমলার মনে ধরেছিল যাকে, তার জাত গোত্র আলাদা, বামুনের ছেলে, বাঁশি বাজাতো আর ছন্ন ছাড়ার মতো ঘুরে বেড়াতো। রাত বিরেতে সেই বাঁশি শুনে মন পাগল হতো কমলার। লজ্জা ভয় বিসর্জন দিয়ে এক এক রাত্রে বেরিয়েও পড়তো সে। ছেলেটাও তাকে ভালোবাসতো, ভালোবাসার টানে আঁকড়ায় ফিরে আসতো। কিন্তু কারো মনে সন্দেহের আঁচটি লাগেনি কোনো দিন। লাগলো কমলার এই মেয়েটা আসার সম্ভাবনা হতে। কমলা দাদুর কাছে গোপন করলো না কিছু। দাদু স্তব্ধ হয়ে ভাবলো দিন কতক। তারপর সে বামুনের ছেলেকে ডেকে বলল, ঘর করার স্বাদ হয়েছে ভালো কথা, কিন্তু ঘর করার মুরুদ কেমন তাই আগে দেখাও। সংসারের রসদের ব্যবস্থাটি করে এসো, তারপর দুহাত মিলিয়ে আমি নিজে নাতনিকে তোমার ঘরে দিয়ে আসব। ততদিন ও আমার জিম্মায় থাকুক, কিন্তু তার আগে আর এমুখো হও না। দাদু বুঝেছিল সে চোখ বুঝলে আর আঁকড়া থাকবে না, সেই জন্যই ওরকম বলেছিল মনে হয়। বামুনের ছেলে রসদ সংগ্রহের আশায় শহরে চলে গেল। কমলাকে বলে গেল ঘর করেই ঘরণী নিয়ে যাবে। কিন্তু দাদুর আর তার নাতনিকে সেই ঘরে পৌঁছে দেওয়া হলো না, দু হাতও মেলানো হলো না। তার আগেই চোখ বুঝল সে, আর তার কদিনের মধ্যে আগ্রা ভেঙে ছত্রখান। কমলাকে আশ্রয় দিল আর খেতে পড়তে দিল বলাই দাস। কোথা থেকে কেমন করে এসে উদয় হলো সে, কমলা আজও ভালো করে জানে না। সদ্যোজাত এই শিশু নিয়ে চলা ভার হচ্ছিল। বলাই দাস তাকে এখানে সেখানে গান গাইতে নিয়ে যেত, টাকা দিত। কমলা একা নয়, আরও কোটি মেয়ের উপর কর্তৃত্ব করত বলাই দাস। তারপর সে বামুলের ছেলে একদিন সত্যি এসেছিল, ঘরের রসদ সংগ্রহ করে এসেছিল। কিন্তু বলাই দাস তাকে দূর দূর করে তাড়িয়েছে। কমলাও যেতে চায়নি প্রথম। কি করে চাইবে, কোন মুখে চাইবে? ছলনা যে বোঝে না, তার সঙ্গে ও ছলনা করবে কেমন করে? রাতে আবার বাঁশি বাজতে শুরু করেছিল, আরও করুণ, আরও বিষাদে ভরা। শুনে কমলা পাগল হতো, ছুটে বেরিয়ে যাবার জন্য বুকটা ভেঙে গুড়িয়ে একাকার হয়ে যেত। তবু যেতে পারেনি। কিন্তু এক দুপুরে বামুনের ছেলে এসেছিল আবার। কেন সাড়া দেয়নি কমলা সে বুঝেছিল, বুঝেও ডেকেছিল। বলেছিল ঝড় উঠলে ফুলের গায়ে কাদা লাগবেই তো, কত বড় ঝড় গেল, কাদা একটু আধটু লাগলেই বা। বলেছিল এসো, আবার আমরা ঘর বাঁধি, সব কাদা ধুয়ে মুছে দেব। বলাই দাসের দু পা জড়িয়ে ধরে কেঁদেছিল কমলা, তার পায়ে মাথা খুঁড়েছিল। কি ভুল, কি ভুল!
কেন যে মেয়ে নিয়ে তক্ষুনি পালিয়ে গেল না কমলা? কেন যে অনুমতির দরকার হলো তার? আর তো পালাবার সুযোগ পেল না সে। বামুনের ছেলেকে কেমন করে গা ছাড়া করলো বলাই দাস, তাও জানে না। কমলা অনেকবার চেষ্টা করেছে পালিয়ে যেতে, অবাধ্য হয়েছে বলাই দাসের। তার সাজাও পেয়েছে। পিঠের কাপড় সরিয়ে সাহাকে দেখিয়েছে সে। গোটা কতক শুকনো বিভৎস পোড়া দাগ দেখে সাহা শিউরে উঠেছিল। এখানে এই নতুন আখড়ার তোড়জোড় হতে কমলা আশা করেছিল এবারে হয়তো সে ছাড়া পাবে। মেয়ে শুদ্ধ এখানে হয়তো তার স্থান হবে না। এবারে হয়তো সে আবার সেই বামুনের ছেলে সন্ধানে বেরোতে পারবে। কারণ কোথাও না কোথাও রাতের গভীরে আজও সে বাঁশি ডাকছি তাকে। সেই বাঁশি যে কমলা ঘুমের মধ্যেও শোনে। কিন্তু তাও হলো না। মেয়ে শুদ্ধই এখানে টেনে আনা হলো তাকে। কেন আনা হলো মেয়ের মুখের দিকে চেয়ে কমলা বুঝতে পারে এখন। ওটা মেয়ে বলে, ভবিষ্যতের আশা বলে। ছেলে হলে হয়তো ছাড়ান পেত। কমলার এক এক সময় ইচ্ছে হয় মেয়েটার গলা টিপে মেরে রাখতে। শোনার পর কটা রাত ঘুমোতে পারেনি সাহা। অস্থির যাতনায় ছটফট করেছে। 2 বছরের ফুলের মতো মেয়েটার দিকে চোখ পড়লেই চোখে যেন কাঁটা বিঁধেছে তার। আবারও মনে হয়েছে, এই জায়গাটার নাম কি? লোকে কি বলে একে? পরাণ চাটুর্যের ভিটে বলে, না পরাণ চাটুর্যের আখড়া বলে, নাকি আরও কিছু বলে? বলাই দাসের সঙ্গে একটা হেস্তনেস্ত করার ইচ্ছে হয়েছে অনেকবার, কিন্তু লোকটা ত্রাসী, মেয়েগুলো সব কাঁপে। কমলা তার দুহাত ধরে কি কাতর অনুনয়না করে গেছে। বলাই দাস যেন না শোনে, কর্তৃ বাসনা যেন না শোনে। তাহলে তার পিঠের পোড়া ঘা আবার দগদগিয়ে উঠবে। কিন্তু বলাই দাসের সঙ্গে সাহার নিজেরই যে একটা বোঝাপড়ার সময় ঘনিয়েছে জানত না। মাঝে মধ্যে ইচ্ছে করেই এক আধ দিন আসরে অনুপস্থিত থাকতো সাহা, যদিও খুব কম, কিন্তু তাতেও আগুন চড়ত বলাই দাসের মাথায়। এরকম অনিয়ম সে বরদাস্ত করতে চাইতো না। বলতে গেলেই আসরই মাটি সেদিন। ছেলে ছোকরাগুলো সেদিন আর চাতালের দিকে না ঘেঁষে এদিকেই ঘুরঘুর করত। যত রাত পর্যন্ত সাহার ঘরে আলো জ্বলে তত রাত পর্যন্ত। আসরের সব থেকে সেরা আকর্ষণ যে মেয়ে, তাকেই যে সব থেকে বেশি শাসনে রাখা দরকার, বাসনাকে সেটা সে কিছুতেই বুঝিয়ে উঠতে পারল না। বুঝলেও ভরসা করে শাসন ফলাতে দিতে রাজি হতো না সে। কি জানি, একটা অজ্ঞাত ভয় তার। কিন্তু বলাই দাসের মাথায় আগুন জ্বলার আরও একটা নিগূঢ় কারণ আছে। শহর থেকে অনেক হোমরা চোমরা রসিক ব্যক্তিও ওই এক মেয়ের গানের টানে আখড়ায় আসছে ইদানিং। তাদের অনেকেই অনেক রকম টোপ ফেলছে বলাই দাসের সামনে। হাত থাকলে বলাই দাস সবকটা টোপই গিলত। হাত নেই বলেই হাত কামড়াতে ইচ্ছে করে। কিন্তু সম্প্রতি এদেরই একজন একেবারে সোনার টোপ ফেলেছে তার সামনে। সপ্তাহে মাত্র একটা রাত কোনো বাগান বাড়িতে গানের বায়না নিতে হবে সাহাকে। তার বিনিময়ে যে টাকার অঙ্কটা নাচিয়ে দেওয়া হলো তার চোখের সামনে, বলাদাসের মাথা ঘুরে যাওয়ার দাখিল। শুনে বাসনারও লোভের অন্ত নেই। বলাদাসের তাড়া খেয়ে অনেকভাবে সে প্রস্তাবটা করেছে বোনের কাছে, এমনকি যে নিজে সঙ্গে থাকবে সেই আশ্বাসও দিয়েছে। সাহা নিচে উঠেছে, যেন তক্ষুনি যাবে। কানে আঙুল দেবার মতো অশ্লীল ঠাট্টা করেছে, কিন্তু বেশি তাগিদ দিলেও আবার দ্বিগুণ রেগেছে। সে রাগের মুখে সামনে দাঁড়িয়ে থাকবে এত মনের জোর বাসনার নেই। বলাই দাসের অসহ্য হওয়ারই কথা। এমন অবুঝকে এভাবে প্রশ্রয় দিলে কেমন লাগে? জ্বালার উপর জ্বালা, দেমাকির দেমাকির জন্যই এর উপর আবার ছোট দারোগামশায়ের শাসানি। কেদারও নিয়মিত আগন্তুক আসরের দারোগা বলে বিশেষ যত্ন আত্তি করে বলাই দাস। আর ছেলেবেলার সঙ্গীর সুতো আঁকড়ে তার সঙ্গে হৃদ্যতার সম্পর্ক রাখার চেষ্টা বাসনারও, কিন্তু যার জন্য আশা তারই আর পাত্তা নেই একটুও। সাহা ফিরেও তাকায় না কেদারের দিকে। তাকে দেখলে অন্যের সঙ্গে একটু বেশি ফষ্টি নষ্টি করে বরং। কথা আছে বলে কতদিন সাহার ঘরে এসে বসতে চেষ্টা করেছে কেদার দারোগা, কিন্তু প্রতিবারই সাহা তার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। কেদার দারোগা আড়ালে বলাই দাসকে ডেকে শাসিয়েছে। এমন হলে সেও চুপ করে থাকবে না। অনাচারের দায়ে আখড়া ঝাঁঝরা করে দিতে তার 7 দিনও লাগবে না। বলাই দাসকে সঙ্গে করে বোনকে বোঝাতে এসেছিল বাসনা। শোনার সঙ্গে সঙ্গে সাহার 2 চোখ ধকধকিয়ে উঠেছে। তারপর আবার ঠান্ডা হয়েছে সে। ঠান্ডা হয়ে ওদের মুখের ওপরেও সশব্দে দরজা বন্ধ করেছে।
আর ওর এই দুঃসাহসের জন্যই পলাশ দাস বাসনাকেই দায়ী করেছে। রাগে গোটা মুখ কালিবর্ণ হয়েছে তার। বাসনার দুর্বলতার জন্যই যে আখড়া উঠবে একদিন, দাঁত কড়মড়িয়ে সেই ভবিষ্যৎবাণীও করেছে। অথচ তার উপর নির্ভর করলে 7 দিনের মধ্যে ভবিষ্যৎ নিরঙ্কুশ করে দিতে পারে বলাই দাস। করতেও হলো নির্ভর। কিন্তু তার আগে বিচিত্র এক অঘটন ঘটে গেল চুনিগায়ে। চুনিগায়ের সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল যেন। এক সকালে ঘুম ভেঙে উঠেই চুনিগায়ের ছেলে বুড়ো এমনকি ঘরের স্ত্রীলোকেরাও হকচকিয়ে গেল একেবারে। শরীরে রক্ত হিম হয়ে যাবার মতোই খবর। সরস্বতীর চড়ায় একটা লাশ পড়ে থাকতে দেখা গেছে। সেই মৃতদেহ কেদার দারোগার। তার পরনে পুলিশের পোশাক, হাতের কাছে আগ্নেয়াস্ত্রটাও পড়েছিল। আঘাতে আঘাতে কেউ তার মাথার খুলি চৌচির করে দিয়ে গেছে। কটা দিন সমস্ত গা তোলপাড় করল পুলিশ, ভয়ে জড়সড় সবাই। ঘটনার আকস্মিকতায় বিমূঢ়। কেউ ভেবে পেল না কার এমন দুঃসাহস হতে পারে, কার এত বুকের পাটা। নিজের ঘরে বসে সাহাও শুনল সব। শুনে হঠাৎ স্তব্ধ হয়ে গিয়েছিল সেও। বুঝতে সময় লেগেছে, ভাবতে সময় লেগেছে। তারপর হেসেছে। নিজের ঘরে একলা বসে বেদম হেসেছে। হাসতে হাসতে দম বন্ধ হবার দাখিল। হ্যাঁ, তো হাসি সাহা আর জীবনে হাসেনি। তারপর প্রতীক্ষা করেছে কার, উদ্গ্রীব কিন্তু চাপা প্রতীক্ষা। রাতে ঘুমের মধ্যেও ধড়মড়িয়ে উঠে বসেছে এক একদিন। কেউ বুঝি ফিসফিস করে গলায় ডাকছে তাকে, সন্তর্পণে দরজা ঠেলছে। কেউ এলো না, কিন্তু তার পরদিন থেকে আসরে অনুপস্থিত সে। বাসনা 3বার করে এসে খবর নিয়ে যায় কি হলো। সাহা বলে শরীর ভালো না। বলাই দাস চোখ লাল করে দাওয়ার সামনে এসে দাঁড়ায়, কিন্তু তার কাছে জবাবদিহি করার কোনো অভিরুচি নেই সাহার। সে ঘর থেকে বেরোয় না। শরীর অসুস্থ, কেউ সেটা বিশ্বাস করে না, করার কথাও নয়। কিন্তু কী যে হয়েছে সাহা নিজেও ভালো করে বুঝে ওঠে না। কার পদার্পণ আশা করছে এখনও, কিন্তু নিস্পৃহতা সে কারণেও নয়। একজনের মর্মভেদ মৃত্যু সংবাদ কানে আসার সঙ্গে সঙ্গে অনেক দিনের সঞ্চিত একটা জিঘাংসু দাহ বেশ খানিকটা জুড়িয়ে গেছে যেন। পুরুষ জাতটাকে পতঙ্গের মতো দগ্ধ করার আগুনও তেমন আর বুকের তলায় ধিকি ধিকি জ্বলছে না। সন্ধ্যা না হতে ছেলে ছোকরাগুলো চাতাল ছেড়ে ওর ঘরের দিকটায় ঘুরঘুর করে আবার। কটা দিনের অদর্শনে তাদের ছটফটানি শুরু হয়েছে। এদিকে বলাই দাসের মুখের অবস্থা ঘোরালো হয়ে উঠেছে। কেদার দারোগার ভয় চিরকালের মতো ঘুচে গেছে। ফলে লোভের ইশারা আরও জলজলে হয়ে উঠেছে। কিন্তু ওদিকে সেই সোনার টোপ প্রায় হাতছাড়া হওয়ার দাখিল। তাছাড়াও কতজনের কত ইশারা। কিন্তু বলাই দাস বাইরের দিকে তাকাবে কি? ঘরের আসরি মাটি। না, বাসনারও আর লোকটাকে বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা রাখার শক্তি নেই। ইদানিং সেও একটু আধটু ভয়ই করে বলাই দাসকে। সে কর্ত্রী হলেও আসল কর্তৃত্বটা কেমন করে আস্তে আস্তে যেন বলাই দাসের হাতে চলে গেছে। বাসনা সেটা কাম্য নয়, কিন্তু তার তুলনায় লোকটা অনেক বেশি প্রবল। তাছাড়া যা বলছে সেও ঠিক কিনা বুঝছে না। মেয়েটা যখন তখন এমন মর্জির উপর চললে চলে কি করে? তার ভালোর জন্যই তো একটু কঠিন হওয়া দরকার বোধ হয়। দুপুর গড়িয়ে সবে বিকেল তখন। চাতালের ওধারে অন্য মেয়েদের দিকে ছিল বাসনা। বলাই দাস কখন সাহার ঘরের দাওয়া এসে উঠেছে টের পায়নি। সাহা অন্যমনস্কের মতো চুল আঁচড়াচ্ছিল বসে। ঘরের মধ্যে বলাই দাসকে দেখে ত্রস্তে উঠে দাঁড়ালো। তাকে দেখা মাত্র দু চোখ খরখরে হয়ে উঠল। রমণীর প্রসাধন দেখতে আসেনি বলাই দাস, রাগ অনুরাগও দেখতে আসেনি। নির্লিপ্ত মুখে কৈফিয়ত তলব করল, আসর কামায় যাচ্ছে কেন? সাহার মুখে তপ্ত রক্ত উঠে এলো এক ঝলক। চিরুনি শুদ্ধ হাত বাড়িয়ে দরজা দেখিয়ে দিল। বাইরে, বাইরে দাঁড়িয়ে কথা বলো। তার দিকে চোখ রেখেই পিছনের দরজা দুটো ঠেলে দিল বলাই দাস। তারপর বলল, এখানে আমার ব্যবস্থায় আইন, সেটা জানাতে এলাম। একবার জানলেই সেটা সকলের মনে থাকে। রাগে সর্বাঙ্গ থরথরিয়ে কেঁপে উঠল সাহার। এগিয়ে এসে প্রায় চিৎকার করে উঠল, তুমি বেরোবে কি না ঘর থেকে জানতে চাই। সঙ্গে সঙ্গে 5টা লোহার দণ্ড তার একটা গালের উপর কার চামড়া তুলে নিয়ে গেল যেন। 3 হাত দূরে ছিটকে দেয়ালের সঙ্গে ধাক্কা খেল সাহা। গালের ওপর আঙুলের দাগগুলো টকটকে লাল হয়ে ফুলে ফুলে উঠল। সাহার চোখের সামনে অন্ধকার সব। বলাই দাসের অনুশাসনের রীতি আলাদা। যেটুকু করা দরকার পড়ে কর্তব্যের মতো করে যায়।
তবে গালে মুখে এরকম অনুশাসনের দাগ ফেলে না বড়, তাতে তার বেশাতের ক্ষতি। দুর্জয় ক্রোধে মুখের উপর আঘাত করে বসেছিল। সাহার চোখের অন্ধকার কেটে যাবার আগেই এগিয়ে এসে সাঁড়াশির মতো বা হাতটা দিয়ে তার একখানা ভাউ ধরল। অন্য হাতটা খানিকটা চুলসুদ্ধ সাহার কপালে, তারপর বাচ্চারেক তার মাথার পিছন দিকটা দেওয়ালের সঙ্গে ঠুকে দিল। ঘরের পুরনো দেয়াল কেঁপে কেঁপে উঠল, চাপড়া চাপড়া মাটি খসে পড়ল। 3 গুণ 10 গুণ অন্ধকার, হাঁটু দুটো আপনি ভেঙে গেল। দেয়াল ঘষতেই মাটিতে বসে পড়ল সে। ঘরটা দুলছে, সামনের লোকটা দুলছে, খাট পালঙ্ক দরজা মাটি সব উলটপালট হয়ে যাচ্ছে। কতক্ষণ বাদে চোখ মেলেছে জানে না, সামনে বলাই দাস দাঁড়িয়ে। আর দরকার হবে? আঘাত বড় হলে অনুভূতি কমে আসে। সাহা ফ্যালফ্যাল করে চেয়ে রইল খানিক, নিগেজ অগোচরে মাথা নাড়ল। আর দরকার হবে না। বলাই দাস চলে গেল। 8 ঘন্টা বাদে বাসনা এলো হন্তদন্ত হয়ে, অনুশাসনের আভাস পেয়ে ছুটে এসেছে। সাহা মেঝেতে বসে তেমনি, সমস্ত মাথাটা ঝিমঝিম করছে, শরীরটাও মাটি নিতে চাইছে, তবু বসেই আছে। এখনও গোলমেলে লাগছে সব কিছু। ব্যস্ত সমস্ত হয়ে কাছের দেশে তাকে টেনে তুলতে চেষ্টা করলো বাসনা। কী রে, মারধর করেছে নাকি তোকে? হ্যাঁ? গালের ওপর চোখ পড়তে চমকে উঠল। কি সর্বনাশ! তাড়াতাড়ি উঠে ঘটিতে জল টেনে চোখে মুখে জলের ছিটে দিল। জল নিয়ে ঘষে ঘষে গালের আঙুলের দাগ মিলিয়ে দিতে চেষ্টা করলো। সেই সঙ্গে লোকটাকে সে যে মজা বুঝিয়ে ছাড়বে, আচ্ছা করে ধমকে দেবে, সেই সান্ত্বনাও দিল। শেষে খেদ। আর তুই বা যখন তখন এমন অবাধ্য কেন হোস বল? সাহা নির্বাক। ঘুরে ফিরে আরও বার 2-3 এসো গেল বাসনা। অনেক সান্ত্বনা দিল, অনেক পায়ে পিঠে হাত বোলালো। সাহার মুখে একটি কথাও নেই। সন্ধ্যার মুখে আর একবার এলো বাসনা। ঘরে আলো জেলে মোলায়েম করে জিজ্ঞাসা করল, আসরে যাবি না? দিদির শঙ্কা মেশানো দুরবস্থা দেখেই যেন এবারে সাহা হঠাৎ হাসল একটু। ঘাড় ফিরিয়ে দেওয়ালে চাবড়াগুলো দেখল, ওকেও দেখালো। বলল, তোর নতুন মানুষের আইন বড় কড়া আইন, আমার মাথা ঠুকে ঠুকে এগুলো ভেঙেছে। বাসনার 2 চোখ বিস্ফারিত, কি বলবে ভেবে পাচ্ছে না। সাহা আবার বলল, যাব, 2 দিন যাক। মাথার ঘিলুগুলো নড়ে চড়ে গেছে, ঠিক হোক। থাক থাক, 2 দিন থাক। বাসনা প্রস্থান করে বাঁচল। দ্বার ওধারে ছেলে ছোকরারা উন্মুখ। আসরের ভাস্বতী তারকাটি আজও আসবে কি আসবে না, গাইবে কি গাইবে না, বাসনা তাদের আশ্বাস দিল। ও শরীরটা এখনো খারাপ যাচ্ছে, আর মাত্র 2 দিন সবুর করো সব। বলাই দাসের সামনাসামনি হতেই সে জিজ্ঞাসা করল, আসবে না? বাসনা হঠাৎ রেগেই গেল একটু। কি ডাকাতে কাণ্ড করেছো তুমি, হ্যাঁ? বলাই দাস ধমকে উঠল, আসবে কি আসবে না? বাসনা থতমেত খেল, তারপর হাসি টেনে বলল, হ্যাঁ আসবে গো আসবে, প্রাণের মায়া থাকলে না এসে করবে কি? 2 দিন সবুর করো, বলছে মাথার ঘিলু নড়ে চড়ে গেছে, 2 দিন চুপ করে থাকো লক্ষ্মীটি। বলাই দাস হাসল। ওষুধে যে কাজ হয়েছে বাসনাকে চোখে আঙুল দিয়ে দেখানো গেল, বাসনা দেখলেও বটে। বলাই দাস আসর তদারকে চলে গেল। বাসনা অন্যমনস্ক একটু, বনের মতিগতি এবারে ফিরবে ভেবে হয়তো নিশ্চিন্ত একটু। কিন্তু দরকার হলে বলাই দাসের ওই ওষুধরা যে তার উপরেও এসে পড়বে, আজ সেই সম্ভাবনাটা আরও স্পষ্ট হয়ে উঠেছে। সেই সন্ধ্যাতেই দৃষ্টিপিপাসু অনুরাগী স্তাবকেরা সাহার দেখা পেয়েছিল। সে খবর বাসনাও রাখে না, বলাই দাসও না। সেদিন গেল, পরদিন গেল, তার পরদিনের বিকেল। সরস্বতীর দিক থেকে একটা হইচই গোলমাল ক্রমশ ভিটের দিকে এগিয়ে আসছে। সাহা নিজের ঘরে বসে, থমথমে গম্ভীর, চোখে পলক পড়ে না। গোলমালটা একেবারে ভিটের কাছে এসে থামল। দূরে দূরে লোক দাঁড়িয়ে গেছে, অবাক বিস্ময়ে দেখছে কি ব্যাপার। ভিটের মেয়েরা সব চোখ কপালে তুলে চাতালের দিকটায় এসে ভেঙে পড়েছে। রুদ্ধশ্বাসে দেখছে তারা। কম করে 50-60 জন নানা বয়সের ছেলে যে লোকটাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে মৃতদেহের মতো বহন করে নিয়ে আসছে, তাকে চেনা যায় না। ঘরের মধ্যে সাহা পাথরের মূর্তির মতো বসে। বাসনা ত্রাসে আতঙ্কে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে এসে ঘরে ঢুকল। হলো সর্বনাশী, কি করেছিস তুই? ওরা মেরে ফেললে নাকি লোকটাকে? সাহা বসে আছে স্থির শিখার মতো, নড়ল না উঠলও না, মাথা নাড়ল শুধু। অর্থাৎ মেরে ফেলেনি বা ফেলবে না।
7-8টি জোয়ান ছোকরা কাঁধের থেকে কাঠের বোঝা ফেলার মতো ঘরের মধ্যে সাহার পায়ের কাছে দড়াম করে ফেললে বলাই দাসকে। মাটির সঙ্গে কপাল ঠুকে ঠপ করে শব্দ হলো একটা। বাসনা অস্ফুট আর্তনাদ করে উঠল। মেরে না ফেললেও প্রায় আধমরা করে আনা হয়েছে তাকে। পা থেকে কাঁধ পর্যন্ত দড়ির বাঁধন মাংসল দেহ কেটে কেটে বসে গেছে। নাক মুখ চোখ আলাদা করে ভালো দেখা যায় না। সরস্বতীর কাদায় থ্যাতলানো হয়েছে তাকে। সাহা বিজয়িনীর মতো উঠে দাঁড়ালো আস্তে আস্তে। মূর্তিটা দেখল খানিক, তারপর দরজার কাছে এসে ভক্তদের আদেশ দিল, তোমরা যাও এখন, সন্ধ্যায় এসো, আজ আসর হবে। লোকটাকে এভাবে ওখানে ফেলে রেখে যাওয়ার ইচ্ছে ছিল না তাদের, কিন্তু এ আদেশও অমান্য করার নয় যেন। আঙিনার বাইরে দূরে দূরে অপেক্ষা করতে লাগলো তারা। সাহা বলাই দাসের সামনে এসে দাঁড়ালো। লোকটা নির্জীব নয় আদৌ। এতখানির পরেও জ্ঞান আছে, কিন্তু নড়াচড়ার ক্ষমতা নেই। দুই চোখে বাঁধন খুলে দেবার আর্ত আকুতি। সাহা দেখল, আপাদমস্তক দেখল। ঠান্ডা গলায় জিজ্ঞাসা করল, এখানে কার আইন চলবে বলে মনে হয়, তোমার না আমার? মৃত্যুর বিভীষিকা দেখছে বলাই দাস। এখনো সামনে জলজলে মৃত্যু দেখছে যেন। ত্রাস ভরা দুই চোখ ঠিকরে বেরিয়ে আসার উপক্রম। ওধারে বাসনা ও নিষ্পদ কাঠ। দেওয়ালের তাক থেকে বড় একটা ছুরি নিয়ে এলো সাহা। ওই ছুরি লোকটার বুকে আমূল বিদ্ধ করাও একেবারে অসম্ভব নয় বুঝি। করলেও বাধা দেবার শক্তি নেই কারো। একটা একটা করে বাঁধন কেটে দিল সাহা। গায়ের মাংস আলাদা হয়ে গেছে। হাত পা নাড়ারও শক্তি নেই বলাই দাসের। হাড়গোড় সব গুড়িয়ে গেছে যেন। সম্বিত ফিরতে বাসনা তাড়াতাড়ি এসে আঁচলে মুখ মুছে দিয়ে টেনে বসাতে চেষ্টা করলো তাকে। পারা গেল না। সাহা দেখছে, বলল, দিদির হাত তোলা নতুন মানুষ হয়ে থাকতে পারো এখানে, তার বেশি এগোলে এরপর ওরা আর বেঁধেছেতে এখানে নিয়ে আসবে না তোমাকে। দোরগড়ায় দাঁড়িয়ে অদূরে প্রতীক্ষারত ভক্তদের ইশারায় ডাকলো কয়েকজনকে। তারা দৌড়ে আসতে হুকুম করলো, ধরাধরি করে ওকে ঘরে পৌঁছে দিয়ে এসো। সানন্দে আদেশ পালন করলো তারা। ভীতি বিমোর যন্ত্রণাকাতর বলাই দাসকে তুলে নিয়ে গেল। পিছনে পিছনে বাসনাও চলল। মার দেখে আর লোকটার প্রাণান্তকর দুর্দশা দেখে বিষম হকচকিয়ে গেছে সে। কদিন লাগবে সামলে উঠতে কে জানে। এমন হেনস্থাও মানুষ মানুষকে করে। ভয়ানক কষ্ট হচ্ছিল বাসনার, সন্দেহ নেই, কিন্তু ভিতরে ভিতরে সেই সঙ্গে একটু আনন্দও হচ্ছিল কেন জানি। একটু বাদে কমলাকে ডেকে পাঠিয়েছে সাহা। মেয়ে কোলে করে ভয়ে ভয়ে কমলা এসে সামনে দাঁড়িয়েছে। দুনিয়ার এমন কাণ্ড যে সম্ভব সে ভাবতে পারে না। সাহা বলল, তোর সেই বামুনের ছেলের খোঁজ পাস যদি দেখ, আর তোকে কেউ আটকে রাখবে না। কমলা চোখ বড় বড় করে শুনেছে, তারপর নিঃশব্দেই প্রস্থান করেছে। আজ অন্তত এ মেয়ের সামনে বসে আলাপচারির সাহস নেই। সন্ধ্যার পর আসর বসেছে, জমাটি আসর। সাহা যেন এই কটা দিনের খেদ ভোলাতে বসেছিল সকলের। রূপ রসিক আর হৃদয় রসিক সুজনের কাছে হুদুলে দুলে সুরের সপ্তপথে মরমের মর্ম কথাটি বিস্তার করছিল সে। আগে জানলে সে কদমতলায় যেত না। কালা অবলা রমণী ধরার ফাঁদ ফেঁদে রেখেছে, জানলে কিছুতে সে কদমতলায় যেত না। সেই ফাঁদের লোভে প্রাণ পাখি আবার নেচে নেচে উঠেছে। ওই প্রাণ পাখির আজ নিশ্চিত মরণ। ফাঁদে পড়লেও মরণ, না পড়লেও মরণ। ওর ইচ্ছে নেই, কিন্তু প্রাণ পাখি যে না ছোড়, সে খালি বলছেই, মরতেই যখন হবে কালার হাতেই প্রাণটা দেওয়া ভালো। আসর মাতোয়ারা। অদূরে বসে গালে হাত দিয়ে বাসনা বোনকে দেখছে আর অবাক হচ্ছে। এই সাহাকে খানিক আগে ঘরে দেখে এসেছিল। কমলাও তাও ভাবছিল বোধ হয়। এক সন্ধ্যায় আসর বসেছে, সাহার দেখা নেই। সকলেই সতৃষ্ণ প্রতীক্ষা। কমলা গাইছে অনেকক্ষণ ধরে, কিন্তু আর একজনের আসার সময় উতরে যাচ্ছে দেখে সেই গানে কারো চোখ মন বসছে না। সূর্য হালদারের ইচ্ছে বাসনা আর একবার উঠে গিয়ে সাহাকে ডেকে নিয়ে আসে। আগে বলাই দাসের চোখ লাল হতো, কিন্তু এখন যাই হোক, বাইরে থেকে একটু বোঝা যায় না। এখানে কার আইন চলবে সেটা সে জন্মের শোধ বুঝে নিয়েছে। বোনকে ডেকে আনার জন্য বাসনা উঠে উঠি করছিল। তার আগেই সাহা এলো। পরনে পলাশ রাঙা শাড়ি, আগুনে আগুন, কিন্তু সাহার মুখখানা গম্ভীর গম্ভীর দেখাচ্ছে কেমন।
আসরে বসেও উসখুস করছে, এদিক ওদিক তাকাচ্ছে। বহুজোড়া সতৃষ্ণ চোখ যে তারই তনুবন্দনায় রত, রোজগার মতো তাও খেয়াল নেই। বাসনায় এক ফাঁকে চুপি চুপি জিজ্ঞাসা করলো, কি হয়েছে রে তোর? শরীর ভালো লাগছে না, মাথা ধরেছে, আমি ঘরে যাব এক্ষুনি। বাসনা বাধা দেওয়ার আগে উঠে দাঁড়ালো। একটি পয়সাওয়ালা ভিনগায়ের বাবু ছোকরাকে ইশারায় আসতে বলে সে ঘর ছেড়ে বেরিয়ে এলো। ছেলেটা অনেক দিন ধরে কাছে আসতে চেষ্টা করছে জানে, বাসনাও জানে। সকলের আশায় ছাই দিয়ে এভাবে উঠে পড়া কেন? আর সকলের মাঝ থেকে ওই ছেলেটাকে ডেকে নেওয়া কেন? এ আবার কেমন ধারা শরীর খারাপ? বাসনার খুশি হবার কথা, কিন্তু সভাজনের মধ্যে এমন বেপরোয়া বেহায়াপনাটাও চক্ষুলজ্জার কারণ। ৩-৪টে ঘর পেরিয়ে তত্তরিয়ে সাহা নিজের ঘরে দাওয়ায় এসে দাঁড়ালো। ছেলেটির বিড়ম্বিত উত্তেজনাও কম নয়। হৃৎপিণ্ডটা হাতে করে যেন পেছন পেছন এলো। একটু ভণিতা না করে সাহা বলল, তুমি নাগরটি তো বেশ ভালো শুনেছি, একটু উপকার করবে? ছেলেটা হতভম্ব, দু চোখে নির্বাক প্রশ্ন। একজন ভালো কবিরাজ ধরে নিয়ে এসো দেখি, এক্ষুনি, যেখান থেকে পারো, যত ভালো পারো, যত টাকা চাই দেব, শিগগির যাও, তোমার উপকার ভুলবো না, দেরি করো না। কাঁধে হাত দিয়ে ছেলেটাকে একরকম ঠেলেই দিল সে। অবাক বিস্ময়ে ছেলেটা অন্ধকারে সেধিয়ে গেল। সাহা দাঁড়ালো একটু, বড় করে দম নিল একটা, ঘরের দিকে তাকালো। ঘরে আলো জ্বলছে। আস্তে আস্তে ভেতরে এসে দাঁড়ালো। ঘরের শয্যায় বিবর্ণ মৃতপ্রায় একটি লোক শয়ান, নন্দ। আজ সন্ধ্যায় আবছায়ে ডুলিতে চেপে এসেছে। ডুলির বাহকরাই তাকে ধরাধরি করে ভেতরে দিয়ে গেছে। সাহা একটি কথাও জিজ্ঞাসা করতে পারেনি, নিষ্পন্দ কাঠ সে। মৃত্যুর থেকেও মর্মান্তিক এমন জীবন্ত মানুষ আর দেখেনি। উরু থেকে একটা গোটা পা পচে গেছে, সেই দুর্গন্ধও নাকে আসছিল। যা বলার নন্দই বলেছে। বিকারগ্রস্তের মতো কাঁদতে কাঁদতে বলেছে, কেদারের একটা গুলি উরুতে লেগেছিল। পুলিশের ভয়ে যে চিকিৎসা করার দরকার ছিল তা হয়নি। গোপনে যেটুকু করা সম্ভব তাই করেছিল, তাতে ফল হয়নি। পচন ধরেছে শেষ পর্যন্ত। একটু একটু করে গোটা পাটা পচে গেছে। গোটা দেহে তার বিষক্রিয়া শুরু হয়ে গেছে। এবারে তার যাবার সময় ঘনিয়েছে বুঝতে পেরেছে। তা একবারটি দেখতে এসেছে সাহাকে। তার পাপের প্রায়শ্চিত্ত নেই জানে, তবু এই শেষ সময়ে না এসে পারেনি। একবার চোখের দেখা দেখতে এসেছে, তার জন্য অনন্ত নরক অপেক্ষা করছে। কিন্তু সাহা কি ওকে কোনোদিন ক্ষমা করবে? কোনো একদিন বিশ্বাস করবে ওকে পাবার জন্য পাগল হয়ে এমন নারকীয় কাজ করেছিল সে? কোনো দিন আর কোনো মেয়েকে এমন করে চায়নি সে। বিশ্বাস করবে কি সাহা? সাহা জবাব দেয়নি। তড়িতাহতর মতো দাঁড়িয়েছিল শুধু, চেয়ে চেয়ে দেখছিল। এমন কান্নাও কাঁদতে পারে মানুষ? এত জলও থাকে চোখে? নির্বাক মূর্তির মতো সাহা শুধু দেখেছে আর দেখেছে। অনেকক্ষণ বাদে একটু শান্ত হয়ে নন্দ বলেছে, এবারে আমি যাই, আর আমি তোকে জ্বালাতে আসবো না। পালকি বেহারাদের একটু ডেকে দে, আমাকে তুলে নিয়ে যাক। সাহার হুঁশ ফিরেছে তখন। কিছু না বলে বাইরে এসে পালকি বাহকদের বিদায় করে দিয়ে এসছে। বাসনা বোনের খবর করতে এলো ঘণ্টা 3 বাদে। কবিরাজ ততক্ষণে রোগী দেখে মুখ বিকৃত করে বিদায় নিয়ে গেছে। নন্দ আধা বেহুশ তখন, জ্বরে গা পুড়ে যাচ্ছে। ঘরে ঢুকেই নাকে কাপড় চাপা দিয়েছে বাসনা। তারপর শয্যায় নন্দকে দেখেছে, এক নজরে চিনতে পারেনি। দিশা ফিরে পেয়ে এক সময় বাইরে টেনে নিয়ে এসেছে সাহাকে। চাপা ঝাঁঝে জিজ্ঞাসা করেছে, ও এলো কোথার থেকে? এলো কেন? কি হয়েছে? শান্ত মুখে সাহা দু কথায় বলল কি হয়েছে। বোনের নির্বুদ্ধিতা এরা দেখে রাগে গড়গড়িয়ে উঠল বাসনা। এই পচা ঘেও মরা রুগীকে তুই ঘরে রাখবি এখন? সাহা ঠান্ডা জবাব দিল, মরলে পরে রাখবো না, 2 দিন সবুর করো, বেশি দেরি নেই। ভাবগতিক সুবিধের নয় দেখে রাগ চেপে বাসনা অন্য রাস্তা ধরল। এত বড় সর্বনাশ করেছে তোর, তারপরেও তুই ওকে ঘরে রাখবি? তাড়িয়ে দিবি না? সাহা নির্বিকার জবাব দিল এবারও, সর্বনাশ করেছে বলে তো তোর অখুশির কারণ দেখি না। সর্বনাশ করেছে বলেই রাখবো, চোখের সামনে একটু একটু করে মরতে দেখব। বাসনা আর কিছু বলেনি। বলার কী বা আছে? নেভার আগে প্রদীপ শিখার মতোই বুকের ভেতরে জীবন শিখাটুকু জ্বলে উঠেছিল নন্দর। সেই আলোয় সে সাহাকে দেখেছে,
দেখেছে আর পাগলের মতো প্রলাপ বকেছে, দেখেছে আর অসহায় শিশুর মতো কেঁদেছে। সাহা তার সেবা করতে গেছে, নন্দ শিউরে উঠেছে। সাহা হাসি মুখে সামনে এসে দাঁড়াতে চেষ্টা করেছে। আত্র ত্রাসে নন্দ দুহাতে মুখ ঢেকেছে। এত ক্ষমা সুন্দর মূর্তি যদি না দেখতো, তাহলেও বোধহয় নন্দ শান্তি পেত একটুকু। দুদিনের মধ্যেই এলাকার সব ঘরে জানাজানি হয়ে গেল ব্যাপারটা। এরকম একটা রোগীকে নিয়ে সাহার প্রেমের পাগলামি দেখে তারা বিস্মিত, বিভ্রান্ত। এক বাসনা ছাড়া মুখে কেউ কিছু বলতেও সাহস পায় না। শাহকে বাইরে ডেকে সে অনেক বুঝিয়েছে, বলেছে রাতের গানের আসরও কামাই করলে কি চলে। জবাব না দিয়ে সাহা হেসেছে দিব্যি। রাগ ছেড়ে বাসনা টিপ্পনি কেটেছে, এই যে দেখি অবাক প্রেম রে তোর, কিন্তু প্রেম দিলি শেষে এই পাত্রে, সবাই যে এ কথায় বলাবলি করছে। জবাবে সাহা হাসি মুখে গুনগুনিয়ে উঠেছিল, সখী বলেছিল পিরিতি সুখের হবে গো, আমি অমিও কিনিয়া গরম খেলাম গো। বাসনা রাগ করে বলেছে, মর তুই মুখপুরি, গরলি খেয়েছিস তুই। নন্দর বিকৃত উত্তেজনা আর আত্মনিগ্রহ বাড়ছে ক্রমশ। দিবারাত্র চোখের সামনে নরক দেখে সে। সে নরকের কথাই সাহাকে বলে, বলে আর কাঁদে। আজন্ম সংস্কারবদ্ধ কল্পিত নরকের বিভীষিকা চোখের সামনে ভাসে তার। সে নরক নিপীড়নের ত্রাসে আর্তনাদ করে ওঠে থেকে থেকে। ভীত চকিত ব্যাকুলতায় সাহাকে দুহাতে আঁকড়ে ধরে এক এক সময়। ভয়ে ত্রাসে শিশু যেমন করে মাকে আঁকড়ে ধরে, তেমনি সাহা তাও দেখে চেয়েছে, সান্ত্বনা দেওয়ার চেষ্টাও বৃথা। সাহা কিছুই বলতে পারে না, চুপ করে থাকে, দেখে। কিন্তু সেদিন আর দেখল না, বলল, শান্ত ধমকের সুরেই বলল, কি আবল তবল বকছ? তোমার নরক হতে যাবে কেন? নরক তো হবে আমার। উচিত কাজ করলে কারো নরক ভোগ হয়? কথাটা এমনই কথা যে কানে গেল নন্দর, কানের ভেতর দিয়ে বুকে গিয়ে বিঁধল। চোখ টান করে সাহার দিকে তাকালো সে। মুখের দিকে তাকাতে গিয়েই বুকের দিকে চোখ পড়ল আগে। গলার হারটা বুকের উপর জ্বলছে, হারটা নয়, হাড়ের নিচের হিরেটা বুকের উপর জ্বলছে। তবু কেন দুর্বোধ্য লাগছে নন্দর। বিমড় মুখে জিজ্ঞাসা করল, আমি আমি উচিত কাজ করেছি? কী উচিত কাজ? হাড়ের হিরেটা হাতে করে বার কতক নাড়াচাড়া করল সাহা, তারপর বলল, ইচ্ছেই হোক অনিচ্ছেই হোক, আসল চোরকে তো ধরিয়ে দিয়েছিলে তুমি, তার জন্য তোমার নরক হতে যাবে কেন? অন্তিম রোগ যাতনা ভুলে নন্দ চেতনাহত বিস্ময়ে তার দিকে চেয়েছিল খানিক, তারপর হিরেটা দেখেছিল, তারপর অস্ফুট আর্তনাদ করে উঠেছিল, হালদারগিনির হার তুই নিয়েছিলি? অভিমানহত কণ্ঠে সাহা জবাব দিয়েছে, পুরনো কথা নিয়ে আবার দুঃখ দিচ্ছ কেন? তোমার যেন জানতে বাকি আছে কে নিয়েছিল। আরও খানিকক্ষণ তেমনি চেয়ে থেকে নন্দ পাশ ফিরতে চেষ্টা করেছিল, পারেনি। নিজে পারেও না পাশ ফিরতে। ঘাড়টা মাথাটা নিঃশব্দে অন্যদিকে ঘুরিয়ে নিয়েছিল শুধু, আর একটাও যাতনা শব্দ নির্গত হয়নি তার মুখ থেকে। দুদিন বাদে নন্দ চোখ বুজেছে, বরাবরকার মতো। এর মধ্যে নরকের ভয়ে আর একবারও আর্তনাদ করেনি, একবার ত্রাসে শিউরে ওঠেনি, এক ফোঁটা চোখের জলও ফেলেনি। সেই যে মুখ বুঝেছে, সেই মুখও আর খোলেনি। কিন্তু যে বোবা বিস্ময় আর বোবা বেদনা নিয়ে সে চোখ বুজেছে, তাও সাহা দেখেছে চেয়েছে। এর থেকে ওই মৃত্যু পথযাত্রীর নরকের বিভীষিকাও অনেক বেশি বাঞ্ছিত ছিল যেন, অনেক বেশি সহনশীল ছিল। শেষ মুহূর্তেও জ্ঞান ছিল, সাহা জল দিতে গিয়েছিল মুখে। নন্দ মুখ ফিরিয়ে নিতে পারেনি, কিন্তু তার চোখে স্থির তারায় নিষেধ ছিল। সাহা তবু দিয়েছিল, সে জল নেয়নি, সবটাই গাল বেয়ে গড়িয়ে পড়েছিল। সেই সন্ধ্যায় আর আসর বসেনি, বাসনায় বাতিল করেছে সেদিনের আসর। দুপুরের দিকে নন্দর দেহ শ্মশানে পাঠাবার পরেও অনেক ধকল গেছে, মানসিক ধকলটাই বেশি। ঘর দৌড় সব খুবলে পরিষ্কার করতে হয়েছে। যে রোগী নিয়ে কটা দিন কাটালো ওই মুখপুরি, ভাবতে গেলেও গা গুলোয়। তাছাড়া আগ্রার এলাকার মধ্যে হতভাগা মূল্য যখন, সেদিন আর গান হয় কি করে? সাহা বাসনার নিষেধ ঠেলে শ্মশানে গিয়েছিল, গোয়াল ফেলানির শ্মশানে। চিতার আগুনে দেহ ছাই হতে দেখেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। ছেলেবেলার একদিনের কথা মনে পড়েছিল তার। নন্দর হাত ধরে এখানে এসেছিল, সেদিনও চিতা জ্বলছিল একটা। সেই চিতা দেখে নন্দর লোভ হয়েছিল,
এমনই চিতা ঢেলে দুজনে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ার প্রস্তাব করেছিল সে। সাহা জবাব দিয়েছিল, তুই আগে ঝাঁপিয়ে পড়, আমি দেখি। আজ সাহা দেখছিল। সন্ধ্যার পর দিদির ঘরে এলো। বাসনা সাদরে ডাকলো, আয় আয় বস। কটা দিন কি করি না কাটালি, চোখ মুখ কালি একেবারে, হাঁপদ গেছে। আর কটা দিন বাঁচলে তোর মাথাটাই খারাপ হতো। সাহা হাসল, বলল, তাই হতো বোধ হয়। গলা থেকে হিরে বসানো হারটা খুলে ফেলল সে। এই নে তোর হার। হারটা তার হাতে দিতে গিয়েও ধমকালো একটু। ঘুরিয়ে ফিরিয়ে এই যেন প্রথম দেখলো অলংকারটা। উৎসুক মুখে জিজ্ঞাসা করলো, হারটা তোকে কে দিল রে দিদি? বাসনা সত্য গোপন করল না, সহাস্যে বলল, হালদার বুড়ো দিয়েছে। নাতনি নাতনি করে একেবারে গলায় পরিয়ে দিয়েছিল। সাহার মুখখানা দেখে নিল এক নজর। তুই চাইলে তোকে এর থেকে অনেক ভালো জিনিস দেবে, বলবো? সাহা হারটা তার কোলে ফেলে দিয়ে তেমন হেসে টিপ্পনি কাটল, থাক, কতবার এত সতীন হব। হাসতে হাসতে নিজের ঘরে চলে এলো সে। আবারও দিন যায় একটা দুটো করে। সাহা আসরে আসে, হাসে, হেসে সকলের চোখ থেকে নিজেকে আড়াল করে। আসরে আগের মতোই গান গায়, গেয়ে নিজেকে আড়াল করে। সকলকে আনন্দ দেবার জন্য আগের মতোই বুড়ো সূর্য হালদারের উদ্দেশ্যে গানের ডালি উবুড় করে দেয় সে। কলঙ্কি বলে ডাকে সবে, তাতে দুঃখ নাই গো, তোমার লাগি কলঙ্কের হার গলায় পরিতে সুখ গো। সকলে হাসে, বাসনা হাসে, এমনকি বাসনার নতুন মানুষও হাসে। সূর্য হালদার হাসেন, তরুণ পৌঢ় সবাই হাসে, সাহাও হাসে। কিন্তু নিজের ঘরে একা থাকে যতক্ষণ, একটা নিঃসীম স্তব্ধতা যেন গ্রাস করে ফেলে ওকে। পাথরের মূর্তির মতো বসে থাকে, ভাবে কি? চোখের সামনে আসরের কামনাতুর মুখগুলি একে একে ভেসে ওঠে। সেদিন ঘরে দাঁড়িয়েছে, দেখছিল 14-15 বছরের একটা ছেলেকে তার বুড়ি দিদিমা না ঠাকুমা কঞ্চি হাতে তাড়িয়ে নিয়ে যাচ্ছে এখান থেকে, আর অশ্রাব্য গালাগাল করছে তাদের উদ্দেশ্যে। ঘরে ঘরে এমনি কত মা আর কত ঠাকুমা চোখে জল ফেলছে আর সাবমনি করছে, তার ঠাকুরের পায়ে মাথা খুঁড়ছে, কে জানে। এখানে যত লোক আসে তাদের সকলের ঘরের কান্না সাহার কানের পর্দায় অষ্টপ্রহর লেগেই আছে যেন। হাসরে বসেও দিদির অসহিষ্ণু বিরক্তি লক্ষ্য করছিল সেদিন। কারণও জেনেছিল। কমলার মেয়েটা ঘরে জ্বরের ঘোরে ধুঁকছিল আর কেঁদে কেঁদে উঠছিল। বারবার উঠে বাসনাকে দেখে আসতে হচ্ছিল, জল বাতাস করে আসতে হচ্ছিল। বিরক্ত সেই কারণে। কমলা কি সেই জন্য আসরে অনুপস্থিত নাকি? না, মোটা বায়না নিয়ে কোনো রসিকজনের গানের মজলিসে পাঠানো হয়েছে তাকে। মেয়ে মরুক বাঁচুক, সকলের আগে তার ফেরা হবে না। ওই মেয়েকে বাঁচিয়ে রাখার আর বড় করে তোলার আগ্রহ আছে দিদির আর বলাই দাসের। মেয়ে বড় হলে মায়ের জায়গা নেবে, মায়ের থেকে অনেক বড় জায়গা। আজকের শিশুরা আর অনাগত শিশুরা পাপের আবর্তে মাথা খুঁড়তে ধেয়ে আসবে। হঠাৎই দিদি আর বলাই দাসের উপর রাগে কেঁপে কেঁপে উঠেছিল সাহা। বলাই দাস সেই শাস্তি এরই মধ্যে ভুলে গেল। কিন্তু সেই রাগের ওপর চেতনার চাবুক পড়তেও সময় লাগেনি। বলাই দাসকে সে শাস্তি দিতে পেরেছিল কোন জোরে? নিজের ভেতর থেকে কে বুঝি ব্যঙ্গ করছে তাকে। কোন জোরে? চারিদিকে চেয়ে চেয়ে দেখছে সাহা। কোন জোরে? কাদের জোরে? প্রত্যাশার নগ্ন উল্লাসে ধকধক করছে সারি সারি আদিম কামনাতুরের জ্বলন্ত হৃৎপিণ্ড, নির্মম নৃশংস মাংসলোলুপ। এই জায়গাটাকেই চুনিগাঁয়ের লোকেরা এখন কি বলে, আর পাঁচগাঁয়ের লোকেরা কি বলে? পরাণ চাটুজ্যের ভিটে বলে, পরাণ চাটুজ্যের আখড়া বলে, কি বলে? সাহা কি পাগল হয়ে যাবে? চুনিগাঁয়ের গোটা আকাশটায় ছাল চামড়া ওঠা একটা কুৎসিত ঘায়ের মতো দগদগিয়ে ওঠে সাহার চোখের সামনে। চুনিগাঁয়ে সেদিন মানুষ থাকবে না, মানুষ পালাবে। যারা থাকবে তারা প্রথম চোখ মেলেই পাপ দেখবে, পাপ চিনবে। চোখের তারায় তাদের পাপের নেশা জাগবে, আর শিরায় শিরায় পাপ নাচবে। মজা সরস্বতীর ধার ধরে পরাণ চাটুজ্যের ভিটে ছাড়িয়ে অনেক অনেক দূর পর্যন্ত সে পাপের বাসা ছড়াবে। ছড়িয়ে ছড়িয়ে গোটা চুনিগা গ্রাস করবে। সমস্ত গ্রামটায় তখন পরাণ চাটুজ্যের ভিটে হয়ে যাবে। কালের চড়াতেও চুনিগাঁয়ের ঘায়ের দাগ ঘুচবে না। অহর্নিশ মাথার মধ্যে আগুন জ্বলছে সাহার, চোখের জ্যোতি বাড়ছে, কানের কাছে অবিরাম ফিসফিসানি কার। আর কেন? প্রতীক্ষা তো শেষ হয়েছে, হার তো কেউ আসবে না।
এখনো বসে বসে দিন গোনা কেন? সাহার মাথার মধ্যে আগুন জ্বলে, কানের পর্দায় তপ্ত লোহার শলা বেঁধে বুকের ভেতরটা ধকধকিয়ে ওঠে। নন্দর বোবা যাতনা ভরা বিদায় মুখটা বারবার সামনে আসতে চায়। সাহা চেষ্টা করে সব ভুলতে, সব কিছু ভুলতে। সামনের এই নতুন নতুন ঘরগুলো, চাতাল, সব চোখের সম্মুখ থেকে মুছে দিতে, কিন্তু পেরে ওঠে না। কিছুতেই চারপাশের এই নগ্ন কঙ্কালের জঠর থেকে ছুটে পালিয়ে যেতে পারে না সে। সেদিন পারল। শান্তি। রাত তখন গভীর। অমাবস্যার আঁধার তার চোখের সম্মুখের সব অস্তিত্ব গ্রাস করেছিল। ঘরের মধ্যেও অন্ধকার। সাহা থানুর মতো মেঝেতে বসে সেদিন পারল। তার চোখের সামনে ওই চাতাল মুছে গেল। অতগুলো ঘরও নেই আর, একটা দুটো ঘর। এই ঘরের এই নিঃসতি নিস্তব্ধতায় কারা যেন এসেছে, এসে বসেছে। অনেক দিনের হারানো এক মেয়ে, তার নাম সাহা, সে আছে এখানে। আর তার দিদি আছে, তার নাম বাসনা। দিদি তাকে ভালোবাসে, আদর করে, আবার গুমগুম কিলও বসায় পিঠে। আর কাদের দেখছে? তার বাবা চারুবৈষ্টমী, বিনয়কেষ্ট, আর অজ্ঞান বয়সে হারানো তার সেই মাও। আর নন্দ, সেই নন্দ। এই মুখ নয়, সেই মুখ, মিষ্টি কচি দুষ্টুমি ভরা। পিছনের জঙ্গলে গাছের মগডালে থোকা থোকা জামরুল পেকেছে, আর ভাব না করে পারা যায় কেমন করে? যাক, বাঁচা গেল। উঠোনে সেই বাখারি পুঁতেছে, সেদে ভাব করতে হবে না আর। হাত ধরাধরি করে দুজনে জঙ্গল চষে বেড়াচ্ছে তারা। সরস্বতীর চড়ায় ঝাপাঝাপি করছে। এ আবার কোন জায়গা? গোয়াল ফেলানির শ্মশান? সাহায় ধরে নিয়ে গেছে নন্দকে। নন্দটা হাড় বজ্জাত, হাতের মধ্যে হাতটা চেপে আছে দেখো। সাহা এখনো বুঝতে চেয়েনি কিছু। চিতা জ্বলছে একটা, সাহার ভালো লাগছে না দেখতে, তবু না দেখে পারছে না। সাহা, মরবি? আগুন জ্বেলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়বো আমরা, আসবি? অভিমানে অন্ধকারে মুখ ঘুরিয়ে নিল সাহা। মুরদ কত বোঝা গেছে। আগুন জ্বেলে ঝাঁপিয়ে পড়লাম কিনা দেখছো না? আমাকে ঠেলে দিয়ে নিজে দিব্যি পালালে। অন্ধকারের মধ্যে সাহার চোখ দুটো তীক্ষ্ণ খড়খড়ে হয়ে উঠতে লাগলো আবার। নন্দর মিষ্টি কচি মুখে ও কিসের ছাপ পড়ছে, কিসের ছায়া পড়ছে। একটু ভালো না, একটু সুন্দর না। তারপর আরও কুৎসিত, আরও কদর্য, নিষ্ঠুর লালসা ভরা। এই চাতালে যারা আসছে যাচ্ছে আর আঙিনার ওধারে ঘুরঘুর করছে, ঠিক তাদের মতো। কিন্তু না, সব শেষে আবার সুন্দর হয়েছিল। শেষবার ঘুমিয়ে পড়ার পরে নন্দর মুখখানা আবার সুন্দর হয়েছিল। মাথায় আর আগুন জ্বলছে না সাহার। সব ঠান্ডা, সব শান্তি। আর কোনো খিদ নেই, কোনো তাপ নেই। সাহার ভালো লাগছে, ঘুমের মতো লাগছে। ভোর হলো, দিন গড়ালো, বিকেল গেল, সন্ধ্যা এলো, আসর বসলো, সাহা গান গাইল। কিন্তু তবু সব ঠান্ডা, সব শান্তি। আর জ্বালা নেই, তার যাতনা নেই। এমনকি কোন জাদুতে চাতালের এই রসিকচন্দ্রের সকলকে সুন্দর দেখছে সে, ভারী সুন্দর। চুনিগায়ের আকাশ থেকেও সেই ঘায়ের বিভীষিকার দাগ মুছে গেছে। কোজাগরী পূর্ণিমার রাত। এই রাতটার সঙ্গে পরাণ চাটুর্যের ভিটের নারী চোখ যেন। এই রাতে নন্দিনীকে ঘরে আনার ব্যবস্থা সুসম্পন্ন করেছিল পরাণ চাটুর্যে। এই রাতে শেষ প্রতিশোধ নিয়ে নন্দিনী ভিটে ছেড়ে গিয়েছিল। আবারও সেই রাত। চাঁদ যেন অফুরন্ত জ্যোৎস্না উপুড় করে ঢালছে। পৃথিবী বিহল তার প্লাবনে। মেলা বসেছে ওলাইচণ্ডীর মাঠ ঘিরে। সেই মেলায় বটে, কিন্তু তার থেকে অনেক অনেক বড়। জাঁকজমক আড়ম্বর অনেক বেশি, বিকিকিনি অনেক বেশি, হইচই ফুর্তিও অনেক বেশি। মেলার পরে এখন আবার নাটক হয় 3 রাত ধরে, রাত ভোর। তার জন্য স্টেজ বাঁধা হয়, সিনসিনারি ভাড়া করা হয়। নাটকের মহড়া শুরু হয়ে যায় 2 মাস আগের থেকে। গায়ের আর অন্য আরও 5 গায়ের ছেলে বুড়ো মেয়ে পুরুষ ভেঙে পড়ে সেই নাটক দেখতে। কোজাগরী রাতে আলো জ্বালাতে হয় না, আলো জেগে থাকতে হয়। লক্ষ্মী বর দেন তাদের। জেগেই থাকে গায়ের লোক। আলো আর কি জ্বালবে? আকাশ থেকেই আলোর বন্যা নামে। আর মেলায় এলেও আলোয় আলোয় একাকার। রাত জেগে পাশা খেলার কথা, তার বদলে তারা নাটক দেখে। পরাণ চাটুর্যের ভিটের মেয়েরাও সব দল বেঁধে নাটক দেখতে গেছে। তাদের সঙ্গে বাসনাও গেছে, বলাই দাস, চলনদার। যায়নি শুধু সাহা,
তার শরীরটা ভালো নয় বলেই যায়নি। কিন্তু হাসিমুখে আশ্বাস দিয়েছে বাসনাকে, সেও আলো জ্বালবে, রাত জাগবে, পুণ্যি করবে। সেই পুণ্যিতে ভিটের পুণ্যি। তারা সব গেলই বা নাটক দেখতে। মেয়ের কথাবার্তার ধরন অমন হয়েছে কদিন ধরে, সব কথা বোঝা ভার। তাকে সাবধানে থাকতে বলে বাসনা নাটক দেখতে গেছে সকলকে নিয়ে। সাহা বসে আছে চুপচাপ। সে আলো জ্বালবে, রাত জাগবে, পুণ্যি করবে। লক্ষ্মী এসে বলবেন, এই রাতে কে জেগে গো, তাকে বর দেব আমি। নিশীতে বরদা লক্ষ্মী কো জাগর্তি ভাসিনী, তস্মৈ বিত্তং প্রশচ্ছামি অক্ষিং কিরাং করতি য। লক্ষ্মী এসে বলবেন, আজকের এই রাতে কে জেগে আছে আর পাশা খেলছে, তাকে আমি বিত্ত দান করব। সাহা জেগে আছে। জীবনের ছকে পাশার দান তো ফেলেই রেখেছে। এমন মর্মান্তিক খেলা কেউ কখনো খেলেছে? বিত্ত মিলবে না। রাত এক প্রহর। পিছনের জঙ্গলে শেয়াল ডেকে উঠল। সঙ্গে সঙ্গে সাহাও উঠল। ধীর স্থির শান্ত। আলো জ্বালবে, রাত জাগবে, পুণ্যি করবে। সেই পুণ্যিতে এই অভিশপ্ত ভিটের পুণ্যি। পূবের আকাশ লালে লাল, দগদগে লাল। সেই লাল যেন মেলার সব আলো আর জ্যোৎস্নাটুকুও চেটেপুটে খাবার জন্য ছড়িয়ে ছড়িয়ে এগিয়ে আসছে। নাট্যরসে বিভোর জনতা অন্যমনস্কের মতো ঘাড় ফিরিয়ে দেখল প্রথম। হঠাৎই স্তব্ধ বিমূঢ় সকলে। তাঁবুর পেছনের দিকে শোরগোল একটা। তারপর বিভ্রান্ত বিস্ময়ে তাঁবু থেকে বেরিয়ে এসেছে তারা, মেয়ে পুরুষ সকলে, যারা অভিনয় করছিল আর যারা দেখছিল সকলে। ও কিসের লাল? এত লাল কেন? লক্ষ্মী বর দিতে এলেন? বিত্ত দিতে এলেন? আগুন, আগুন! মা গো, আকাশটাই যে পুড়ে গেল। কোথায় আগুন? কোন দিকে? সরস্বতীর দিকে। দিশেহারা জনতা দিশেহারার মতোই ছুটে চলল মজা সরস্বতীর দিকে। কোথায় আগুন? কার ঘরে আগুন? ওগো, কোথায় আগুন গো? পরাণ চাটুর্যের ভিটেই আগুন। গোটা আখড়ায় আগুন। ভিটের কাছাকাছি এগোতে পারল না কেউ। সমস্ত ভিটে সব কটা ঘর আর চাতাল জ্বলছে দাউ দাউ করে। জনতা দেখছে, তাদের আর কিছু করার নেই। ভিটের পিছনে তারস্বরে নারী কণ্ঠের আর্তনাদ সোহার গেল। সাহা, সাহা কোথায়? হোগো, সাহাকে তোমরা কেউ এনে দাও। আগুন লাগিয়ে হতভাগী যে জীবন্ত পুড়ে মরছে। কার আর্তনাদ, কার গলা ঠিক বোঝা গেল না। এবারও জনতার কিছু করার নেই। শুধু শুনল আর বুঝল। শুধু ভিটে জ্বলছে না, শুধু ঘর পুড়ছে না, ওই আগুনে অগ্নিসদৃশা একটা মেয়েও মুখ বুজে নিঃশব্দে আত্মাহুতি দিচ্ছে। জিজ্ঞাসা করলে স্থানীয় বুড়োরা বলবে, হুঁটি সতীনাশার থান বাবুমশায়রা। প্রিয় শ্রোতা বন্ধুরা, রূপের হাটে বিকিকিনি উপন্যাসটি এখানে শেষ করলাম। উপন্যাসের চরিত্র সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।